রিমা আর সীমান্তের বিয়ের 4 মাস হয়ে গেল। বিয়ের আগে রিমা খুব হাসি খুশি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে রিমার মুখে সেই হাসিটা উধাও হয়ে যাচ্ছে। অন্যদের সামনে সারাদিন মুখে মিথ্যে হাসি নিয়ে ঘরের আশেপাশে ঘুরে বেড়াতো, কিন্তু তার ভেতরটায় এমনই আহত হয়েছিল যে বাইরে থেকে সে আর কোনো সুখ অনুভব করতে পারে না। তার মনে হলো বিয়ে করে সে তার জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে এবং এই বিয়ের কারণে তার সারা জীবন নষ্ট হয়ে গেছে। এই দিনগুলিতে সীমান্ত তার স্ত্রীকে জানার এবং বোঝার চেষ্টা করেনি এবং তার সাথে খুব বেশি কথাও বলেনি। রাতের নির্জনতা পেলেও সে তার চাহিদা পূরণে ব্যস্ত ছিল এবং সকাল হলেই তার স্ত্রীর সাথে তার আর কিছুই করার ছিল না। স্বামীর এই অদ্ভুত আচরণে রিমা খুবই মর্মাহত হয়েছিলেন, কারণ স্বামী স্ত্রীর সুখ দুঃখের অংশীদার হওয়া উচিত, কিন্তু এখানে তার স্বামী তাকে শুধু দুঃখ দিয়েছে, তার দুঃখ নিয়ে চিন্তিত নয়। আজও রিমা ঘরে সব কাজ সেরে ফেলেছে, কিন্তু রাতে রুমে যেতে গিয়ে তার খুব ভয় লাগছে। রিমার শ্বশুর বাড়িতে ছিল তার শাশুড়ি, শ্বশুর এবং ননদ। বাড়ির সবাই তার সাথে খুব ভালো ছিল, সবাই একসাথে সুখে থাকতো। শুধু রিমা তার স্বামী সীমান্তকে খুব ভয় পেত। সে যখন আজ রুমে পৌঁছে তখন তার স্বামী রুমে ঢোকেনি। এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে বারান্দায় গিয়েছিলেন তিনি। রিমার কাজ শেষ হলে বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ পর তার স্বামী ঘরে এলো। তখন রিমা নিঃশব্দে তার পাশ ফিরে ঘুমের ভান করতে লাগলো, কিন্তু রিমা ঘুমিয়ে আছে নাকি জেগে আছে তাতে কিছু যায় আসে না। সীমান্তের যা ইচ্ছা তাই রিমার সাথে করত। সে তখন জোর করে রিমাকে টেনে নিজের দিকে ফিরিয়ে নেয়। গত রাতে সে যে যন্ত্রণা ভোগ করেছিল তা আবার তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু সীমান্ত এদিকে পাত্তা দেয়নি। তারপর রিমা নিচু সুরে বলল, শোনো, আজ আমার মনটা ভালো নেই। তার কথা উপেক্ষা করে সীমান্ত বলল, তোমার প্রতিদিনই কিছু না কিছু অজুহাত থাকে, আমার মেজাজ খারাপ করো না। তারপর সে যা খুশি তাই করতে থাকলো, আর রিমা আবারও যন্ত্রণার সাগরে ডুবে যেতে লাগলো। গভীর রাত পর্যন্ত কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরও পায়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রিমা ব্যথায় কান্না শুরু করলো। আরে, কাঁদছো কেন সাত সকালে? নারী হলে এতটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। আমি কি এখন আমার স্ত্রীর ওপরও অধিকার দাবি করতে পারবো না? সীমান্ত এসব বলে পা ঠেলে ঘর থেকে বেরিয়ে গেল। সীমান্তের কথা শুনে রিমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সব কিছু একই ছিল এবং পরের রাতেও তাকে নির্যাতন করার পর তার স্বামী আবার তার সাথে হিংসাত্মক আচরণ করে। রিমা বুঝতে পারছিল না। সে মনে মনে ভাবতে লাগলো, বিয়ে মানে কি শুধু এটুকুই? তার তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তার স্বামী তাকে ভালোবাসবে এবং আদর করবে, চোখের মনই করে রাখবে, তার মন বোঝার চেষ্টা করবে, প্রতিটি সুখ দুঃখের সঙ্গী হবে, সে তার মনের রাজরানী হয়ে থাকবে। কিন্তু এখানে তার স্বামী শুধু তার শরীর নিয়েই চিন্তিত ছিলেন। তার বিয়ের 4 মাস হয়ে গেল। যতবার তার সাথে এই গল্পের পুনরাবৃত্তি হতো, বাড়ির সবাই যখন জেগে উঠত তখন সে তার মেকআপের আড়ালে তার কষ্টটাকে লুকানোর চেষ্টা করত। সবাই ভাবতো তিনি একজন নববধূ, তাই তিনি এত মেকআপ করেছেন। তার ননদও তার সাথে এসব নিয়ে মজা করতে থাকে। শাশুড়িও মৃদু হাসতেন, কিন্তু কেউ জানতো না বন্ধ দরজার পেছনে তার সাথে কি ঘটতো। তখন সেও একই হাসিতে লাজুক থাকতেন, কিন্তু ভেতরে ভেতরে ব্যথায় তার হৃৎপিণ্ড ফেটে যেতে থাকে। লজ্জার কারণে সে সমস্যার কথা কাউকে বলতেও পারেনি। প্রতিদিন সকালে তার শরীর যন্ত্রণায় কাতরাতো, কিন্তু মনে হচ্ছিল সে ব্যথায় অভ্যস্ত হয়ে গেছে। প্রতিদিন গোসল সেরে গায়ের নীল দাগের ওপর মেকআপ লাগাতেন এবং ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মিথ্যে হাসি দিয়ে বাড়ির কাজে যোগ দিতেন।
হঠাৎ একদিন রিমা একটু দেরি করে ঘুম থেকে উঠল এবং সে তাড়াতাড়ি গোছল সেরে অনেক মেকআপ করে রান্নাঘরে কাজে চলে গেল। তখন তার ননদ তাকে মজা করে বলল, কি ব্যাপার, তোমার তো মনটা ভীষণ ছটফট করছে, আজকাল দেখছি তোমার ঘুম আরও গভীর হচ্ছে ভাবি। ভাইয়া কি রাতে ঘুমাতে দেয় না নাকি? কাজ করতে করতে হঠাৎ রিমার হাতটি থেমে গেল এবং চোখের সামনে সেই বেদনাদায়ক দৃশ্য ভেসে উঠল। কিন্তু পরের মুহূর্তে সে মুখ লুকিয়ে মৃদু হাসল। তারপর তার ননদ নীলার চোখ তার খোলা পিঠের ওপর পড়ল। তার পিঠে আঘাতের চিহ্ন দেখার সাথে সাথেই নীলা রিমার কাঁধে হাত রেখে তার দিকে রিমাকে ফিরিয়ে নিল এবং সে বলল, ভাবি তুমি ঠিক আছো তো? রিমা ঘাবড়ে গিয়ে তার দিকে তাকালো। সে ভাবল, নীলা কেন এমন প্রশ্ন করছে? মনে হলো নীলা যেন তার মনের অবস্থা বুঝতে পেরেছে। সে তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার আর ভাইয়ার মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে তো ভাবি? নীলার এমন সহানুভূতি পাওয়া মাত্রই এতদিনের চাপা কষ্ট থেকে রিমা তার ননদ নীলাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলল এবং কান্না জড়িত কণ্ঠে সে নীলাকে সবটা বলল। তার স্বামী তার সাথে রাতে কত খারাপ আচরণ করে। নীলা এসব শুনে গভীরভাবে মর্মাহত হলো, কারণ সীমান্ত সকলের সামনে রিমার সাথে খুব সভ্য আচরণ করত। পৃথিবীর চোখে সে একজন আদর্শ ছেলে, ভালো ভাই এবং ভদ্রলোক, কিন্তু বন্ধ ঘরে ভালো মানুষের আড়ালে সে কিভাবে এতটা হিংস্র হতে পারে? রিমার চোখের জল নিয়ে নীলা বলল। নীলা রিমাকে কাঁদতে দেখে বলল, এতদিন চুপ করেছিলে কেন? আমার সাথে কথা বলতে পারতে, তাহলে মা জানতো, সে বাড়িতে কাউকে বলতে পারতো। রিমা বলল, আমার লজ্জা লাগতো। আমি ভেবেছিলাম যে লোকেরা যদি এই সমস্ত কিছু জানতে পারে তবে তারা কি ভাববে। নীলা রিমাকে উল্টে বুঝিয়ে বলল, এই ধরনের লজ্জা এবং বিবেচনার কারণে অনেক মহিলা সারা জীবন এই ধরনের সমস্যায় ভুগতে থাকে। এমন কোনো নিয়ম নেই যা পুরুষরা কেবল তাদের জন্য ব্যবহার করতে পারে। নারীদেরও তো কিছু অনুভূতি আছে, তারাও ব্যথা অনুভব করে। স্বামী যদি মনে করে যে তার স্ত্রীর ওপর তার কর্তৃত্ব আছে, তাহলে স্ত্রীর প্রতি খেয়াল রাখা তার কর্তব্য। তোমার স্বামীও তোমার ওপর কর্তৃত্ব জাহির করেছে, কিন্তু সে কি তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করে? রিমা মাথা নিচু করলে নীলা ওর হাত ধরে তার মায়ের ঘরে নিয়ে গেল। রিমার শাশুড়ি সালমা বেগম তখন খবরের কাগজ পড়ছিলেন। নীলা তার হাত থেকে খবরের কাগজটা নিয়ে টেবিলে রাখলো। দেশ বিদেশের খবরও পড়তে দিবি না? নীলা বলল, আম্মু তুমি দেশ বিদেশের খবর পরে পড়বে, আগে দেখো তোমার বাড়িতে কি হচ্ছে। এই বলে সে রিমার পেটের দাগ দেখালো এবং সব খুলে বলল। সালমা বেগম সব কিছু জানার পর মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি ভাবতে পারছি না যে আমার ছেলে এমনটা করতে পারে। যা করেছে সে খুব অন্যায় করেছে। তোমার বাবাকে আসতে দাও, আমি তাকে সব বলে দেব, তারপর আমরা সবাই মিলে তাকে বোঝাবো। আজ রিমার জ্বলন্ত হৃদয় শীতলতা পেয়েছে। তার সাথে তার পুরো পরিবার রয়েছে। সীমান্ত সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরলে তার বাবা তাকে তার ঘরে ডাকলেন। সীমান্তের বাবা তাকে বুঝিয়ে বললেন, দেখো বাবা, স্বামী স্ত্রী সম্পর্ক খুবই সুন্দর, কিন্তু যে স্বামী তার স্ত্রীকে শুধুমাত্র তার প্রয়োজন মেটানোর মাধ্যম মনে করে, সে স্বামী হিসেবে যোগ্য নয়। এটা শুনে সীমান্তের মুখের রং এমন হয়ে গেল যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সে ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি ভালো করেই জানি, কিন্তু তুমি আমাকে এসব কেন বলছো? সীমান্তের বাবা গম্ভীর হয়ে বললেন, দেখো বাবা, আমি আমার পুত্রবধূর সাথে তোমার আচরণের কথা বলছি। তুমি নিশ্চয়ই তা বুঝতে পেরেছো। সে তো একজন জীবন্ত মানুষ, সে তো যন্ত্র নয়, তারও অনুভূতি আছে। তুমি কি তোমার স্ত্রীকে কষ্ট দিয়ে বিবাহিত জীবনে সুখ উপভোগ করতে চাও? সীমান্ত মাথা নিচু করে বললেন, বাবা, আমি জানি না আমার যে তখন কি হয়। আমি অন্য মানুষ হয়ে যাই। আমিও তাকে কষ্ট দিতে চাই না,
কিন্তু যখন সে সকালে ঘুম থেকে ওঠে আমি তার কথা ভাবতে শুরু করি। তাছাড়া আমার নিজের ওপর রাগ হয়। আমি প্রতিদিন এটা করি যাতে এখন থেকে কোনো ব্যথা না পায়, কিন্তু কেন এমন হচ্ছে জানি না। এই বলে সীমান্ত কাঁদতে লাগলো। সীমান্তের বাবা অবিলম্বে বুঝতে পেরেছিলেন যে তার ছেলের সাহায্য দরকার। তিনি বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তবে তুমি অবশ্যই তা সংশোধন করতে পারবে। তোমার একটু সাহায্য দরকার। যখন সীমান্তের বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল তখন জানা গেল তার কলেজে থাকা কিছু বন্ধু তাকে নোংরা ভিডিও দেখাতো। সে সব কথা তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল এবং এখন সে তার স্ত্রীর আগমন নিয়ে চিন্তিত ছিল। সে তার জীবনেও এটি বাস্তবায়ন করতে চেয়েছিল। চিকিৎসকের সঠিক পরামর্শের পর সীমান্তের আচরণ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং স্ত্রীর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখন সীমান্ত তার স্ত্রীর যত্ন নেওয়ার চেষ্টা করে, প্রতিটি সুখে দুঃখে তাকে সহযোগিতা করে। সে তার অনুভূতি বুঝতে পারে এবং যখন সে তার ভালোবাসার কাছে আসে তখন তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বইতে শুরু করে। মাও এইসবে সুখ অনুভব করছিল, কারণ এখন তার স্বামী তাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতো, তার সুখ আনন্দ এবং দুঃখের কথা শুনছিল। সত্যিকার অর্থে এখন সে তার স্বামীর বেটার হাফ। এভাবেই তারা সুখে দুঃখে আনন্দে একসাথে একে অপরের সঙ্গী হয়ে তাদের জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, নিশ্চয়ই আমাদের গল্প পছন্দ করেছেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।